একদিকে পরপর 3 দিন 3টি পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদ, আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো 2টি এফআইআর দায়ের হলো। নিজে নির্বাচনী কেন্দ্রে পরপর মামলায় জড়াচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। মাটি চুরি এবং আমফানের ত্রাণ দুর্নীতি, দুই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের। এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে পেড ড্রাইভে আমি সমস্ত দিয়ে এসেছি আজকে বিষ্ণুপুর থানায়, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি। এটা টোটাল ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা করা হয়েছে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, একদিকে মাটি চুরি আর একদিকে আমফানের ত্রাণ দুর্নীতি, দুই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে। ঠিক কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে? দেখো, ইতিমধ্যে তোমায় বলবো যে গতকাল রাত্রিবেলা এবং আজকে সকালবেলা দুটি থানা, একটা হচ্ছে বিষ্ণুপুর থানা, একটা হচ্ছে কালীতলা আশুতির থানা, যেটা হচ্ছে দুটি হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে পড়ে, এবং এই দুটি থানাতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়েছে। এবং একটা হচ্ছে যেটা হচ্ছে বিষ্ণুপুর থানা, সেখানে হচ্ছে আমফানের যে টাকা, সেই টাকার 9/6 অভিযোগে সেখানে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়েছে। যেমন পাশাপাশি কালীতলা আশুতির থানা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নামও কিন্তু এফআইআর রয়েছে, এবং একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এই যে মাটি চুরির যেটা অভিযোগ, সেটা হচ্ছে প্রায় 300 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কিন্তু করা হয়েছে, যেখানে হচ্ছে জমির যে চরিত্র সেটা বদল করা হয়েছে, সেখানকার মাটি একেবারে চুরি করে সেটা বাইরে বিক্রি করা হচ্ছে, এবং এরকম কিন্তু 300 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এবং সেই দুর্নীতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায়ের নামে এফআইআর হয়েছে। এবং যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট সেখানে চালানো হচ্ছিল, এবং সেখানে হচ্ছে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়ের নামে এফআইআর হয়েছে। অন্যদিকে আমফানের দুর্নীতি, সেটা হচ্ছে তুমি জানো 2020 সালে যখন ঘূর্ণিঝড় আমফান হয়, তার পরবর্তীকালে সরকারের তরফ থেকে একটা ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট যে বিষয়ে করা হয়েছিল ফান্ড ট্রান্সফারের, এবং সেখানে বলা হয়েছিল যাদের সম্পূর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য 20,000 টাকা, যাদের আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য 5,000 টাকা এই সরকারি যে তহবিল থেকে দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ, সেক্ষেত্রে বলা হচ্ছিল যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে নির্দেশ ছিল একটি বাড়ির ক্ষেত্রে একজনই বেনিফিশিয়ারি হতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে এরকম যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রকৃত তারা পায়নি, অন্যদিকে হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়নি এরকম একাধিকের নামের তালিকা যায়, তাদের একটা নাম একই অ্যাকাউন্টে কিন্তু এইরকম ভাবে টাকা ঢুকেছিল, একাধিকবার টাকা ঢুকেছিল। অর্থাৎ এখানে হচ্ছে প্রায় 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, যেটা হচ্ছে বিষ্ণুপুর 1 ও 2 এর মধ্যে প্রায় 58 কোটি টাকা রয়েছে। এবং এখানে হচ্ছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৎকালীন এডিএম যিনি ছিলেন তার নামে অভিযোগ হয়েছে, বিষ্ণুপুর 1 ও 2 এর বিডিওর নামে অভিযোগ হয়েছে, পাশাপাশি হচ্ছে সেখানকার যারা পঞ্চায়েত সমিতির দায়িত্বে ছিলেন তাদের নামে, পঞ্চায়েত প্রধানের নামে এফআইআর হয়েছে। এবং দুটিতেই অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, সেই ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দুটি থানায় এফআইআর হলো গতকাল মধ্যরাত থেকে আজকে সকাল পর্যন্ত। ধন্যবাদ পার্থ। শত শত কোটি টাকার মাটি চুরির নেটওয়ার্কে রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরের আস্থাভাজনদের সামিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেক সঙ্গে সুবাদ অনুষ্ঠানে এসে অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। এটা হচ্ছে সারদার জমি, সারদার জমি নিয়ে আরেকটা করেছে, আমি শুধু এটা করিনি। এইখানটায় প্রায় 400 কোটি টাকার মাটি চুরি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো ওইটুকুনি করে দেখাচ্ছে, তাহলে এইগুলোর আয়তন কত? এইরকম 20 থেকে 21 খানা এরকম দীঘা, সরি মানে 18 থেকে 20 বিঘা জমির একটা দিঘি, আপনার 200 স্কোয়ার ফিট মাটির দাম 6,500 থেকে 7,000 টাকা নেয়। তাহলে আপনি বুঝতে পারছেন কত করে। আমি 400 কোটি টাকা কম করে বললাম। এই টোটালটা একদম অভিযোগপত্র পরিষ্কার হয়েছে, এফআইআর হয়ে গেছে। এটা সারদারিতে এটা হচ্ছে ইডিকে সুপ্রিম কোর্ট মানে রায় দিয়েছিল যে ইডির হেফাজতে থাকবে, তাহলে অটোমেটিক্যালি এটাই পিএমএলএ 2002 অ্যাক্টে পড়বে, সেকশন 4, এবং অভিষেকের ছাড় হবে না। এই টোটাল দিলীপ মণ্ডল তার গ্যাং নিয়ে এটা করেছে। অভিষেক এখানে যখন ঢুকলো, ও ঢোকার পর এই যে একটা অপারেশনাল অ্যাসেট তৈরি করলো, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আর একটা হচ্ছে পলিটিক্যাল লেভেলে। পলিটিক্যাল লেভেলে অপারেশনাল অ্যাসেটগুলো হচ্ছে মেহবুব গায়েন, আপনার সামিম আহমেদ, জাহাঙ্গীর, আপনার এই যে মহিদুলকে যে অ্যারেস্ট করেছে এরা তার আন্ডারে। আবার ওদিকে হচ্ছে দিলীপ মণ্ডল, ওদিকে একজন মারা গেছে, এরকম সমস্ত জায়গাটা জুড়ে ও করেছিল অপারেশনাল অ্যাসেট পলিটিক্যাল লেভেলে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সানুবক্সি তো হোয়াটসঅ্যাপ চ্যাট আমি প্রায়শই করে দিলাম, এরকম সব রয়েছে পুলিশ অফিসার। এদের যেহেতু আমরা এখন সরকারে এসেছি,
পুলিশ অফিসার বলুন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা, এটা আমরা ইন্টারনালি করবো, এটাই বেশি এক্সপোজ করে। পলিটিক্যাল যে এই সমস্ত অপারেশনাল অ্যাসেটগুলো ছিল এগুলোকে এক্সপোজ করার দরকার আছে। বিজেপি নেতাদের সঙ্গে বসে এখন যারা মিটিং করছেন তারা কি ষড়যন্ত্রকারী তৃণমূলের অংশ ছিলেন? ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের প্রশ্ন তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। সারদা কার্ডের নামটা শুনলাম, আমি জানি না এটা ওই সারদা চিট ফান্ডের সঙ্গে সম্পর্কিত কিনা, কিন্তু আমার মনে পড়ে গেল এটা 2026, মানে অর্থাৎ 14 বছর হয়ে গেছে। মানে নরেন্দ্র মোদী সরকারের থেকেও আরও 2 বছর বেশি পুরনো একটা অভিযোগ। তখনও এই ধরনের অভিযোগ, তৃণমূল এই করেছে, ওই করেছে, তাই করেছে। 14 বছর হয়ে গেল, তদন্ত কোথায়? আজকে যদি আমি জিজ্ঞাসা করি যে তদন্তটার কি অবস্থা, সেটাই বোধহয় সিবিআই বলতে পারবে না। অর্থাৎ এই অভিযোগ 14 বছর ক্ষমতায় কে ছিল? তৃণমূল ছিল। সিবিআই তো তৃণমূল চালাতো না। না, এটা কোথায় সিবিআই হয়েছে? আসছি, সেটাই আসছি। এটা সিবিআই কোথায়? স্টেটের হাতে। আমি তো বলছি তৃণমূল তো খুব খারাপ। রাজীব বাবু বললেন, মানে ধরে নিলাম, বলছি তো সেটা আপনিও করেছেন তৃণমূল, যাই হোক। এবার ছেড়েছেন যার জন্য সে আবার এখন আপনার মাথার উপর চলে গেছে। যাই হোক, শেষ করে, হ্যাঁ ঠিক আছে, ভালো বুঝিয়ে দেবেন। এবার পয়েন্টটা হচ্ছে রাজীব বাবু যেটা বললেন যে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা একটি কোনো বৃহৎ ষড়যন্ত্রে লিপ্ত আছেন কিনা এটা তদন্ত করে দেখা উচিত। আমার ব্লান্ট প্রশ্ন, এই এখন যারা বিজেপির সঙ্গে নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন তারাও কি এই তথাকথিত উচ্চতর নেতৃত্বের অংশ, হ্যাঁ কি না? নাকি বিজেপির সঙ্গে মিটিং করলেই তারা আর এই ক্রিমিনাল কনস্পিরেসির অংশ হিসেবে থাকবেন না? দ্বিতীয় কথা, এখানে ববিবাবু যে অভিযোগ করছেন, তিনি অভিযোগকারী হিসেবে অভিযোগ করতেই পারেন, তার তথ্য প্রমাণ থাকলে তিনি করবেন। পয়েন্টটা হচ্ছে এই যে কেউ একজন বিজেপির তরফ থেকে অভিযোগ করবে বা বিজেপির হয়ে সিপিএম এর কেউ অভিযোগ করে দেবে, সিবিআই আসবে, ইডি আসবে, আর এখন রাজ্য পুলিশ সিআইডিও রয়েছে, তারপর অনন্তকাল ধরে মিডিয়া ট্রায়াল চলবে। অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনটার কোনো কনক্লুশন আমরা দেখতে পাবো না। সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তৃণমূল, সব প্রমাণ জোগাড় করা হচ্ছে। অভিযুক্তদের ঘানি ঘুরিয়েই ছাড়বে রাজ্য সরকার। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মন্তব্য বিজেপি বিধায়ক সজল ঘোষের। আমরা আইন মেনে চলবো, আমরা সিস্টেম মেনে চলবো। সমস্ত তথ্য প্রমাণ এরা লোপাট করে রেখেছে, লোপাট করে দিয়েছে। ফলে সেই তথ্য প্রমাণগুলো নিতে সময় লাগবে, আপনি নিশ্চিত থাকুন। এই যেমন যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, একদিন যাবে আর আসবে না। একদিন যাবে, তারপর ওখান থেকে দেখবেন সোজা আবার ওই পুষ্পার মতন অবস্থায়। তুমিও মানবে যেভাবে গুছিয়ে এই দুটো অভিযোগ, স্পেসিফিক যে দুটো অভিযোগে এই রকম ওপেন অ্যান্ড শার্ট কেস তুমি কোথায় পাবে? যে স্যাটেলাইট পিকচার নিয়ে যিনি মামলা করছেন, যিনি অভিযোগ করছেন, রেডি। আমি বলছি মুখের অভিযোগ, তোমার কথা ভার্সেস আমার কথা নয়। এই যে বাগানটা, সেটা স্যাটেলাইট পিকচার রেডি, সেই সারদাটা ওই সারদাই যে সারদার কথাও বলতে চাইলো। এবারে আপনি সেখানে 250 কোটি 300 কোটি টাকার দুর্নীতি হয়েছে মাঠের, আমরাও শিওর। কিন্তু সেখানে বাগানের জমি কার, মালিকানা কার, কে তুলেছে, এই যে দিলীপ মণ্ডল, এবার দিলীপ মণ্ডলকে রগড়ানো হবে, ঘষা হবে, মাজা হবে, তার মুখ দিয়ে বার করাবে, সে বললেই তো আর হয়ে গেল না। এমন ভাবে তৈরি হবে মামলাটাকে, প্রকৃত মামলার জায়গায় নিয়ে যেতে হবে। ভালো বোঝে যারা আমার ডান দিক বাদিক আছে তারা, যাতে ঢুকলে পরে পরের দিন আবার বেল না পায়। এরা বলে না যে সিবিআই কি করেছে, এ কি করেছে। কুণাল ঘোষকে 100-র বেশি মামলায় সম্ভবত এরা জড়িয়ে দিয়েছিল, তাহলে সেখানে সিআইডি কি করেছিল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কি করেছিল, সেরকম হবে না। যাকে ধরা হবে, অথেন্টিক লোককে ধরা হবে, এবং সে চাক্কি পিসবে এবং পিসবে, 2-1 বছরে বেরোবে না। মেট্রোপলিটনে তৃণমূলের ভবনের জোড়া ফ্লোরে এবার তালা ঝুলিয়ে দেওয়া হলো। চুক্তির বাইরে থাকা 2টি ফ্লোর দখলমুক্ত করলো মালিক পক্ষ। 3 এবং 4 তলা তৃণমূলের কার্যালয়ে তালা দিয়ে তৃণমূলের আসবাবপত্র সরিয়ে দিল মালিক পক্ষ। মেট্রোপলিটনের তৃণমূল ভবনের জোড়া ফ্লোরে এবার তালা ঝোলানো হলো। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, চুক্তিতে 2টি ফ্লোর থাকলেও জোর করে 4টি ফ্লোর ব্যবহার করার অভিযোগ, এবং চুক্তির বাইরে থাকা সেই 2টি ফ্লোর সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হলো। একদম তাই, দেখো। এবং যেটা বারবার যেটা বলা হচ্ছিল, এবং মালিক পক্ষ যেটা বলছিলেন যে তাদের সঙ্গে 2021 সালে যে চুক্তি হয়েছিল সেখানে 2টো ফ্লোর ব্যবহার করার জন্য তারা চুক্তিবদ্ধ ছিলেন। অর্থাৎ 2তলা এবং 3তলা সেটা তৃণমূল কংগ্রেসের কার্যালয় হবে, এবং মাত্র 2 বছরের জন্য প্রথমে চুক্তি হয়েছিল। সেই চুক্তি সময় বাড়িয়ে 2025 পর্যন্ত করা হয়, কিন্তু তারপর এই চুক্তি আর রিনিউ করানো হয়নি। 2025 পর্যন্তই তাদের সঙ্গে চুক্তি ছিল। এবং যখন তারা জানতে পারে যে 4টে তলাই তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কার্যালয় করে ব্যবহার করছে, সেই সময় মালিক পক্ষের যেটা বক্তব্য, যে তারা একাধিকবার বলেছেন, কিন্তু এর কোনো উত্তর পাওয়া যায়নি। গতকাল মালিকের ছেলে অমিত
অমিত সাহা, মন্টু সাহার ছেলে, এবং এটার মালিক হচ্ছে মডার্ন ডেকোরেটিং। তারা ওখানে যান এবং গিয়ে যে দুটো তলা মূলত কোনো চুক্তিবদ্ধ ছিল না, সেই দুটো তলা তারা খালি করে দেন। সেখানে প্রচুর আসবাবপত্র ছিল, প্রচুর হোর্ডিং ছিল, ব্যানার ছিল, তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক দলের অফিসে যা যা থাকে সবটাই ছিল, সেগুলো তিনি খালি করে দেন। তারা বের করে দিয়ে একেবারে সেখানে নিজেরা তালা লাগিয়ে এসেছেন। ইতিমধ্যেই যে দুটো তলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি নিয়েছিল তাদের থেকে, সেই দুটো তলায় তারা যেন মুক্ত করতে পারে, দখল মুক্ত করতে পারে, তারা প্রশাসনের কাছে গেছে, থানায় গেছে। আরো কিছুটা সময় হয়তো তারা অপেক্ষা করবে এবং তাদের বিশ্বাস তার আগেই তৃণমূল কংগ্রেস নিজেরাই এটা খালি করে দেবে, না হলে প্রশাসনের পক্ষ থেকে যা যা করার সেটা করা হবে, এমনটাই মন্টু সাহার দাবি। ধন্যবাদ উজ্জ্বল। চুক্তির বাইরে থাকা দুটি ফ্লোর জোর করে ব্যবহার করার অভিযোগ, আর সেই দুটি ফ্লোরই এবার দখল মুক্ত করা হলো। কি বলেছেন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো। কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নিচ্ছে, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে। পিসি ভাইপো যা করেছেন, মানুষের যে অভিশাপ না, তার পরিণাম হচ্ছে এটা। নিশ্চয় হয়ে গেছেন। আমি বলেছিলাম পার্টি ভেঙে যাবে, দুজনই থাকবেন, এখনও দুজনই আছেন, বাকিরা আছেন, তারা যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে। চলে আসি মনের খবরে। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষকে গ্রেফতার করা হলো। দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডলকে গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সবিনান পাল প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সবিনান, ঠিক কোন কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হলো এই তৃণমূল নেতাকে? দেখো অমৃতা, এই শাহানুর মণ্ডল উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা, এবং দীর্ঘদিন ধরে তার নানা অত্যাচারের অভিযোগ সামনে আসছিল। গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রত্যেকেই সরব হয়েছেন। একাধিক অভিযোগ রয়েছে, ভয় দেখানো, ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, এই একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, হাসনাবাদ থানায় টাকির জমিদার পরিবারের সদস্য অভিযোগ করেন যে তাদের জমি বাড়ি জোর করে প্রভাব খাটিয়ে দখল করে নিচ্ছেন এই তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। এই মামলা অর্থাৎ জোর করে জমি দখলের মামলায় শাহানুর মণ্ডলকে হাসনাবাদ থানার পুলিশ ও বসিরহাট পুলিশ জেলার এসওজি গ্রেফতার করেছে। তাকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তীকালে সেই সমস্ত অভিযোগের তদন্ত করে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই মুহূর্তে শাহানুর মণ্ডলকে হাসনাবাদ থেকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। বসিরহাট আদালতে কিছুক্ষণ বাদে পেশ করা হবে। এই জমি দখলের অভিযোগে গ্রেপ্তার উত্তর 24 পরগনা জেলা পরিষদের তৃণমূলের খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল। তুমি জানো, এর আগে ভোটের পরে, ফল প্রকাশের পরে, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে যে তোলাবাজি সহ হুমকি একাধিক অভিযোগে উত্তর 24 পরগনা জেলা পরিষদের তৃণমূলের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা অজিত শাহকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার এই তালিকায় আরো সংযোজিত হলো এবং দ্বিতীয় কর্মাধ্যক্ষ হিসেবে গ্রেপ্তার হলেন শাহানুর মণ্ডল। ধন্যবাদ সুমিতা। একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। আক্রমণ অগ্নিমিত্রা পালের। তৃণমূলের কোনো নীতি, দর্শন, আদর্শই ছিল না, শুধু টাকা, অত্যাচার আর মানুষকে ভয় দেখানো, এটা দিয়ে দল চলে না। আক্রমণ পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাজনীতিতে যতদিন এসেছি এটাই বুঝলাম যে দলের বেস নেই, যে কোনো একটা বাড়ির যদি ফাউন্ডেশন শক্ত না হয়, তাহলে যেরকম বাড়ি দাঁড়াতে পারে না, হালকা একটু আর্থকোয়েক, ভূমিকম্পতেই পড়ে যায়, সেরকমই তার ফাউন্ডেশন ঠিক ছিল না। না কোনো নীতি, না আদর্শ, না দর্শন, শুধু টাকা, শুধু অত্যাচার, শুধু বন্দুক থেকে মানুষকে ভয় খাওয়ানো আর ভোট করানো, সেই দিয়ে একটা দল টেকে না। শেষ কথা কিন্তু মানুষই বলে। তাই 15টা বছর হয়তো তারা দাপাদাপি করে বেরিয়েছে, শাসন করেছে, কিন্তু একটা মাসও গেল না সেই দলটা টুকরো টুকরো হয়ে গেল। এটা সত্যি ভাবতে পারিনি। তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুনিয়র হিসেবে সিনিয়রদের যে সম্মান দেওয়া উচিত তা দেননি তিনি। ভাইপোর দিকে এবার আঙুল তুললেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। যোগ দিচ্ছেন 21শে জুন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। বললেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাকলেই দিদিকে ছেড়ে চলে যাব। আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। শুভেন্দু অধিকারী যা বললো তাই করব। শুভেন্দু অধিকারীকে আমি ভালোবাসি। ভোটে ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা, আর সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়।
বিরোধী থেকে শুরু করে দলের অভ্যন্তরে সবাই তো নিশানা করছেই। এবার ঘরের ভিতর থেকেও আক্রমণে বিদ্ধ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি যারা সিনিয়র আছে তাদেরকে একটু সম্মান দিতে হয়। সিনিয়রদের সম্মান দেওয়াটা কিন্তু জীবনের সব কিছু। একজন জুনিয়র কাউকে সম্মান দিতে পারিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ঠিক করেনি। ও নিজে বলতে পারতো যদি দিদিকে ভালোবাসতো যে আমি পার্টি থেকে সরে যাচ্ছি, আমি কিছুদিনের জন্য একটু রেস্টে থাকছি, দিদির জায়গাটা আরও ভালো হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যখন বিদ্রোহের সবকিছু ছাড়খার, তখন তার জন্য কাকার নিশানায় ভাইপো। নিশ্চয়ই বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, আমি শুধু না, যে 22 জন গেছে সেই 22 জনকে জিজ্ঞাসা করবেন, তারা তাই বলবে। সম্মানের সবাই ভুকা, সম্মান সবাই চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্পর্কেও নিজের অনুভব স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। শুভেন্দু অধিকারী যা বললো তাই করবো। উনি ভালোবাসার মানুষ এবং কাজের মানুষ, কারণ কাজ কিভাবে করতে হয় সেটা উনি জানেন। শুভেন্দু অধিকারী রাখলে সবার আগে আমার পারমিশন থাকবে। যদিও 2024 সালেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। আগামী দিনে কি বাবুন বন্দ্যোপাধ্যায়কে দলে নেবে বিজেপি? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.